এবং আমরা সবাই স্বেচ্ছাকর্মী, স্বেচ্ছায় আমরা কাজ করি। মানে এটা পেশা হিসাবে নেন না আপনারা, তাই তো? কমিশন নেই, কিছুই নেই। আচ্ছা, তো এর আগে কি কি কাজ করতেন আপনি? আগে আমি শিক্ষকতা করতাম, হাই স্কুলে পড়াতাম। আচ্ছা, মানে হাই স্কুলের টিচার ছিলেন আপনি? সবাই যদি স্বার্থপরের মতো আমরা জীবনযাপন করি তাহলে সামাজিক দায়িত্ব পালন করবে কে? পশ্চিমবঙ্গের বহু প্রাইমারি স্কুল আছে যেখানে একজন টিচার, 4টে ক্লাস, কি করে সম্ভব? তার পরিকাঠামো নেই। আঙ্কেল, কি বিক্রি করছেন কি? হ্যাঁ, আমি একটা কাগজ বিক্রি করছি, কাগজের নাম গণদাবি। আচ্ছা, এটা হচ্ছে এসইউসিআই দলের মুখপত্র। আচ্ছা আচ্ছা। এই দলটা ভারতবর্ষের একমাত্র সাম্যবাদী দল। এই দলের একটা মুখপত্র, এটা পড়লে আমাদের ভারতবর্ষের, এমনকি আমাদের রাজ্যের বহু কিছু জানা যায়। আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার কিভাবে রাজ্য বা দেশটাকে পরিচালনা করছে, তাদের উদ্দেশ্য কী, সেগুলো সব কিছুই জানা যায়। অন্যান্য পেপারগুলো এভাবে নিয়ে আসে না। আচ্ছা, সেটা বাণিজ্যিক এবং বিজ্ঞাপনে ভরা, কিন্তু আমাদের একমাত্র পত্রিকায় এখানে কোনো বিজ্ঞাপন থাকে না। সবটাই হচ্ছে শিক্ষামূলক এবং মানুষ সচেতন হোক, এটাই আমরা জানি, সত্যকে জানুক, বুঝুক। এই জন্যই আমরা এই পেপারটা খুব যত্ন সহকারে বিক্রি করি। মানে মানুষজন কেনে? আনন্দবাজার বর্তমান যেমন সচরাচর মানুষজন কেনে। হ্যাঁ, আমাদের পত্রিকা ছোট পত্রিকা, কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়, 1 লাখের বেশি বিক্রি হয় আমাদের। আচ্ছা, এবং আমরা সবাই স্বেচ্ছাকর্মী, স্বেচ্ছায় আমরা কাজ করি। মানে এটা পেশা হিসাবে নেন না আপনারা, তাই তো? কমিশন নেই, কিছুই নেই। আচ্ছা, আমরা সবাই, আমি যেমন কাজ করছি, আমার মতো অনেকেই আছে, হাজার হাজার কর্মী আমাদের পার্টির মুখপত্রকে স্বেচ্ছায় কাজ করছে। এর বিনিময়ে আমরা কোনোদিন 1 পয়সাও পাই না। আচ্ছা, মানে কোনো পারিশ্রমিক নেন না, তাই তো? আমাদের পত্রিকাতে আমাদের পার্টির এসব চালু নেই। আমরা স্বেচ্ছায় আনন্দ সহকারে এই কাজগুলো করি সবাই। মানে একটা জিনিস আপনাকে বাড়তি বলে রাখি, আমাদের এই কাজটা যারা করছেন সারা পশ্চিমবঙ্গে, আমি যতটুকু জানি সবাই উচ্চশিক্ষিত, সবাই। মানে আজকের এই বর্তমান যুগে স্বার্থ ছাড়া মানুষ একটা বিন্দুও চলে না, সেখানে দাঁড়িয়ে আপনারা মানে এই কাজগুলো করে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, ঠিক, একমাত্র আমরাই করি, আর কেউ করে না। আমাদের লক্ষ্যে যারা আছেন, পার্টির পত্রিকা একমাত্র আমাদের দলে কোনো বিজ্ঞাপন থাকে না, এবং কর্মীরা আমরা যারা, আমরা কোথাও কোনো দিনই এর বিনিময়ে কিছু আমরা আশাও করিনি। আমরা স্বেচ্ছায় কাজ করি। কোনো কোনো কর্মী টিউশন করেন। আচ্ছা, আর আমরা সম্পূর্ণ কাজটা অত্যন্ত আনন্দ সহকারে করি। এটাই আমাদের পার্টির মুখপত্র। তাহলে আঙ্কেল কটার দিকে বেরিয়েছিলেন? কটার দিকে আপনি? আমি প্রতিদিন 8টা 15তে বেরোই। 8টা 15, মানে সকাল 8টা 15? সকাল 8টা 15তে বেরোই। আচ্ছা, এবং রাত 9টা 15তে। মাঝখানে 1.5 ঘন্টার জন্য আমি কখনো চেনাশোনা কোনো বাড়িতে খাই, আবার কখনো অফিসে, আমাদের পার্টির জেলা অফিস জয়নগরে, সেখানে আমি ফিরে যাই। বেশিরভাগ দিন ফিরে আসি ওই 1:45টায় ফিরে আসি, আবার 2টা 15তে বেরিয়ে আসি। মানে এই সারাক্ষণ আপনি হাসি মুখে এগুলো, হ্যাঁ হ্যাঁ, মানে মানুষের জন্য কিছু দিচ্ছেন, তাই না আঙ্কেল? হ্যাঁ। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম অসিত রঞ্জন ভূঁইয়া। আচ্ছা, বাড়ি কি এখানেই? না, আমার বাড়ি পাথর প্রতিমা। আচ্ছা, পাথর প্রতিমাতে বাড়ি। থাকেন কোথায় আঙ্কেল? আমি জয়নগরে এসইউসি পার্টি অফিসে থাকি। আচ্ছা, তো এর আগে কি কি কাজ করতেন আপনি? আগে আমি শিক্ষকতা করতাম, হাই স্কুলে পড়াতাম। আচ্ছা, মানে হাই স্কুলের টিচার ছিলেন আপনি? তাহলে সেটা ছেড়ে দিয়ে কেন এই প্রফেশনে? হয়ে গেছে অনেকদিন। আচ্ছা, আমি যখন শিক্ষক ছিলাম তখনও অল্প সময় কাজ করতাম। মানে শিক্ষকতার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করতেন আপনি? অল্প সময়, ছুটির পরে। আচ্ছা, বা যখন সামার ভ্যাকেশন, পুজো ভ্যাকেশন, কিছু কাজ করতাম। আচ্ছা, রিটায়ার পরে আমি এই কাজটা করছি, সারাক্ষণই পার্টির কাজ করি, যাতে মানুষ জানুক ভারতবর্ষের এই পরিস্থিতি কী। এর জন্য কি সত্যি সাধারণ মানুষ তো দায়ী না? তারা তো সরকারকে সব কিছুই দিচ্ছে, কিন্তু বিনিময়ে কী পাচ্ছে? কিছুই পাচ্ছে না। আজকের পারিবারিক জীবন,
সামাজিক জীবন, মেয়েদের নিরাপত্তা বলে কিছুই নেই। স্কুল কলেজগুলোর কী অবস্থা, একটা হাই স্কুল চলছে, হায়ার সেকেন্ডারি স্কুল চলছে, 4-5 পার্মানেন্ট টিচার। গ্রামের শিক্ষিত যারা যুবক 2000-3000 টাকার বিনিময়ে যারা হাই স্কুলে পড়াচ্ছেন, পার্মানেন্ট টিচারের বেতন কত এখন? তো 80-90, 1 লাখের বেশি। সেরকম শিক্ষক মাত্র 4-5 জন আছে, অথচ গ্রামের শিক্ষিত যুবকরা তারা হাই স্কুল চালাচ্ছে। হাসপাতালগুলোর অবস্থা কী, বিদ্যুৎ নিয়ে কী চলছে? আজকের পেপারের দেখলাম যে সবজি আনাজপত্রের কী দাম, এগুলো নিয়ে কেউ ভাবে না। আমরা তো পরস্পর একসঙ্গে বাস করি, কেউ এককভাবে একা একা বাঁচতে পারি না, পরস্পর নির্ভরশীল। কিন্তু যে ব্যবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তন এমনি এমনি আসবে না, তার জন্য কঠোর সংগ্রাম করতে হবে। আঙ্কেল, আপনি এক মহান মানুষ, কিন্তু আজকের দিনে আমরা প্রত্যেকটা মানুষ কেউ কারোর স্বার্থ ছাড়া একটা বিন্দুও চলি না, কিন্তু আপনারা এই স্বার্থের বাইরে গিয়ে আপনার শিক্ষকতার সঙ্গেও তো এই কাজগুলো করতেন, যাতে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসুক। এখনও আপনি করে যাচ্ছেন, মানে এত মহান কাজ করে যাচ্ছেন। আপনি সবাই যদি স্বার্থপরের মতো আমরা জীবনযাপন করি, তাহলে সামাজিক দায়িত্ব পালন করবে কে? আমরা ইতিহাস পড়ে জেনেছি, আমাদের আগে যখন ইংরেজরা শাসন করত, তাদের শেষ অধ্যায় কী দেখেছি আমরা? এত অত্যাচারের বিনিময়ে এদেশের ছাত্র যুবকরা দাঁড়িয়ে গিয়েছিলেন, তারা স্কুল কলেজ ছেড়েছিলেন। নেতে সুহাস, তারপর ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ, আরও বহু বিপ্লবী। তাদের উদ্দেশ্য একই, তারা কখনো স্বার্থের জন্য ভাবেনি, নিঃস্বার্থভাবে কাজ করেছে। আমরাই একমাত্র ভারতবর্ষের দল যারা নিঃস্বার্থভাবে এই কাজগুলো করি। আমাদের আগের যে উত্তরসূরি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সেই পথটাকে আমরা অনুসরণ করি, সেইভাবেই আমরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। মানে আপনাদের দলের নাম কি? আমাদের দলের নাম এসইউসিআই কমিউনিস্ট। আচ্ছা, মানে সংগ্রামী মনোভাব নিয়ে আপনারা মানে প্রত্যেকটা সদস্য কাজ করে চলেছেন প্রত্যেকটা মুহূর্তে। আমি যে কাজটা করছি, আমার আগের যারা, তারাও এইভাবেই কাজ করতেন। স্কুল কলেজের অধ্যাপক পর্যন্ত ছুটির পরে তার প্রিয় ছাত্রছাত্রী বা চেনাশোনা মানুষকে এই কাগজ 2-4টে দিতেন, আমরা শুনেছি অন্যদের কাছ থেকে। আচ্ছা, মানে সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছেন। মানে শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে আপনি এই যে অবসর সময়ে শিক্ষকতা করেছি আমরা সবাই। আমরা যারা এই দলের সঙ্গে যুক্ত, আমরা আমাদের কাজটা কিন্তু কখনোই অবহেলা করি না। সেই আমাদের 11টা থেকে 4টে, এই যে 5 ঘন্টা ডিউটি, খুব যত্ন সহকারে। এবার অবসর সময়ে কত ছুটি থাকে, বা বিকালে আমরা বাড়ি ফিরলাম 5টার সময়, 5টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করছি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করছি, ইতিহাস নিয়ে আলোচনা করছি, বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। আমরা ভারতের কথা বলছি, ভারতবর্ষ একটা উন্নত দেশ, কিন্তু বিজ্ঞান চর্চায় কত পিছিয়েছি, এখনও পিছিয়ে আছে। সেই বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা করার জন্য আবেদন করছি, ইতিহাসকে জানার জন্য আবেদন করছি, তাহলে মানুষ আরও সত্য জানবে। বিজ্ঞান সত্য না অবিজ্ঞান সত্য? ধর্মীয় কুসংস্কার, মানুষ কুসংস্কারে বলি হচ্ছে। আজও কত মানুষ সাপের কামড়ের ফলে সেই ওঝার কাছে যাচ্ছে। আমরা কি জেনেছি যে ওঝা কখনো বিষাক্ত সাপের কামড়ের মানুষকে বাঁচতে পারে না? হ্যাঁ, কোনো বিষাক্ত সাপ কোনো মানুষকে ছোবল মেরেছে, কিন্তু তার পর্যাপ্ত বিষ ছিল না, সেই মানুষকে বাঁচতে পারে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে সাপের কামড়ের যে ঔষধ, আধুনিক চিকিৎসার ঔষধ ছাড়া কোনো মানুষকে বাঁচানো যায় না। আগে গ্রামে গঞ্জে কোনো হাসপাতাল ছিল না, সুন্দরবন এলাকায় কটা হাসপাতাল ছিল। মানুষ নিরুপায়ভাবে সেই ওঝার কাছে যেত, গুণিনের কাছে যেত, তাদের কাছে কিছুই ছিল না। যে সাপের বিষ ছিল না, সেই সাপ কামড়ালে তাকে ভালো করে দিত। কিন্তু যে সাপের বিষ ছিল,
তাকে বাঁচাতে পারতো না। মানে আমরা আজও তো মানে ওঝার কাছে নিয়ে যাচ্ছি, না, গুনিনের যাচ্ছে কাছে নিয়ে তারা যাচ্ছি। অবুঝ যারা, যারা বোঝে না, অজ্ঞ যারা, অজ্ঞরাই যাচ্ছে। এখন মোটামুটি চিকিৎসা বিজ্ঞান উন্নতির ফলে 2-3 ঘন্টার মধ্যে আনা যায়, হাসপাতাল নিয়ে আসা যায়। এখন আমি যতটুকু জানি আমাদের এই সুন্দরবন এলাকা বা দক্ষিণ চব্বিশ পরগনায় হাসপাতালে অন্তত সাপের কামড়ের চিকিৎসা হয়। 2 ঘন্টার মধ্যে যদি আসে সেই মানুষকে বাঁচিয়ে দেওয়া যায়। যা লোকেশন, সুন্দরবনের যা পরিবেশ পরিস্থিতি, হয়তো কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে আসা যায় না, কিন্তু তবুও যদি চেষ্টা করে তাহলে আসতে পারে। তাহলে কুসংস্কারের বিরুদ্ধে মানুষ, এই কয়েকদিন আগে দেখলাম কোন একটা হাসপাতাল থেকে জোর করে তুলে আনলো, বলছে হাসপাতাল চিকিৎসা ভালো হচ্ছে, এটা মিথ্যা। এনে বাড়ির কাছাকাছি ওঝাকে দিল এবং স্বাভাবিকভাবেই তার মৃত্যুবরণ হলো। এটা প্রায় ঘটছে। এটা হচ্ছে মানুষের একটা ভ্রান্ত ধারণা, কুসংস্কার এর বশবর্তী হয়েছে। তাহলে এটা যাবে কি করে? এগুলো যাবে যথার্থ বিজ্ঞান চর্চার দ্বারা। মানুষ বিজ্ঞান ভিত্তিক চিন্তা করুক, বিজ্ঞান যে পরীক্ষিত সত্য, কিন্তু কোনো মতেই গুণিন ওঝা মুখ ফাঁক টুকটাক দিয়ে তাকে ভালো করা যায় না। এটা একটা সত্য ঘটনা। কিন্তু কুসংস্কার মানুষকে এমন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে তার বাইরে বেরোতে পারছে না। এখনও পশ্চিমবঙ্গের বহু স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। আমি একটু আগে হাই স্কুলের কথা বললাম, একটা হায়ার সেকেন্ডারি স্কুল চলছে 4-5 জন পার্মানেন্ট টিচার দিয়ে। পশ্চিমবঙ্গের বহু প্রাইমারি স্কুল আছে যেখানে 1 জন টিচার, 4টে ক্লাস। কী করে সম্ভব? তার পরিকাঠামো নেই। সরকার যদি দায়িত্বশীল হয়, আগে তো ইন্সপেকশনের ব্যবস্থা ছিল, আজকাল কেন ইন্সপেকশন হচ্ছে না স্কুলগুলো? কেন সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে না? আগে হাই স্কুলের বেশ কিছু শিক্ষককে সাসপেন্ড করা হতো আগে, মানে তার ব্যর্থতার জন্য, হ্যাঁ, তার ত্রুটির জন্য। প্রাইমারি স্কুলে কিছু ক্ষেত্রে হয়েছে, আগেকার কিছু হয়েছে, কিন্তু এখন এমন কিছু ঘটনা ঘটে যায়, কোনো শিক্ষক অবাঞ্ছিত কিছু কাজ করছে, তা সত্ত্বেও সেই রেহাই পেয়ে যাচ্ছে। এগুলো সরকার ব্যর্থতা। সরকার যদি শিক্ষার পরিকাঠামো ঠিক করতে, ভালো করে যত্ন করে পড়ানোর ব্যবস্থা করতেন, তাহলে বেসরকারি স্কুল হতোই না। আজকের বেসরকারি স্কুল কলেজগুলো মানে স্কুল বেশি হচ্ছে, কলেজ খুবই কম। স্কুলগুলো মানে যাচ্ছে তাই, আকাশ ছোঁয়া তাদের ফিস। বেসরকারি তবুও মানুষ যাচ্ছে। আমরা জানি একটা ভ্যানওয়ালা সারাদিনে 300-400 টাকা রোজগার করে, সে কিন্তু প্রতি মাসে তার ছেলের পিছনে 1000 টাকা খরচা করে একটা বেসরকারি প্রাইমারি স্কুলে দিচ্ছে। এটা আমরা জানি, কিন্তু কেন না? অন্তত প্রাইমারি শিক্ষার জন্য হতে হবে। কারণ আমরা দেখেছি প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়া ছেলে মেয়ে, বহু ছেলে মেয়ে, শতকরা 70-80 জন ছেলে মেয়ে তার নাম লিখতে পারছে না সরকারি স্কুলগুলো। বেসরকারি স্কুলে তারা যত্ন করে পড়াচ্ছেন, সেখানে তারা 1-2 এর ছেলে মেয়ে কিছু লিখছে, পড়ছে। সরকারি প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা এরা পাচ্ছে না, শতকরা 70-80 জন কিছুই পারে। এটা সরকারের ব্যর্থতা। সরকার কেন তার পরিকাঠামো উন্নত করেনি? আগে তো কিছুটা ছিল। মাস্টারমশাই, আপনি তো দীর্ঘদিন স্কুলে পড়িয়েছেন, মানে এখনকার ছেলেপুলেদের কেমন মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে তাদের মানে কোন দিকে যাওয়া উচিত? তারা ছাত্র, তারা যথার্থ শিক্ষার আলোয় আলোকিত হোক, এটা আমরা চাই। যথার্থ শিক্ষা। আমাদের সিলেবাসে কিছু ভুল ত্রুটি আছে, তো আমরা যাই একটা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং বৈজ্ঞানিক শিক্ষা যেন তাদের দেওয়া হয়। আমরা শুনছি অন্য কোথাও অন্যান্য রাজ্যের কিছু সিলেবাসে খুব পরিবর্তন আনা হয়েছে। এটাও আমরা দেখেছি, যখন যে সরকার আসে সে তার মতো করে সিলেবাস কমিটি তৈরি করে, শিক্ষা কমিশন বসায়, তাদের অমূল্য হেলনে বা সুপারিশে কিছু সিলেবাস তৈরি হয়। সেই সিলেবাসে কিছু ভুলভাল জিনিস থাকে। সত্যি কি গাছ চলাফেরা করতো, এমন কিছু পুরানো দিনের জিনিস ঢোকানো হয়েছে, অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা ঢোকানো হচ্ছে শিশু মস্তিষ্কে। তারা শিশুকাল থেকে যদি এগুলো শিখে যায়,
তাহলে সেগুলো তো দূর করা মুশকিল আছে। যেমন আমাদের দেশে এখন শেখানো হয়, তুমি চাকরি পাচ্ছ না কেন, তোমার কপালে নেই, তোমার ভাগ্যে নেই। কিন্তু এটা কি তাই? 22 সালের আগে, মাত্র 2022 সালের আগে মানুষ অনেকেই বলতো ভালো ভালো ছেলেরা চাকরি পাবে। কিন্তু যেই আমাদের শিক্ষামন্ত্রী জেলে ঢুকলো, তারপরে আরও কয়েকটা মন্ত্রী বা বড় বড় মামলারা ঢুকেছে না, তারা কেন ঢুকেছে না, তারা কোটি কোটি টাকা নিয়ে যোগ্য, এখন যেটা মামলা চলছে 16ই জুলাই নাকি সুপ্রিম কোর্টে শুনানি হবে, তারা কি করেছে না কোটি কোটি টাকা নিয়ে ভালো ছাত্রদের পরিবর্তে খারাপ ছাত্রদের নিয়ে চাকরি দিচ্ছে। তাহলে যারা বললো আগে যে ভালো ছাত্রদের চাকরি হবে, এটা তো সত্য না। কারণ ভালো ছাত্ররা বহুদিন থেকে মার খাচ্ছে, বহু বছর থেকে আমরা দেখেছি। তখনও দেখেছি সুপারিশের যুগ ছিল, খুব খারাপ কিছু ঘটনা ঘটতো আগেকার দিনে, ভালো ছাত্রকে নেওয়া হতো না। তার সে হয়তো কোনো রাজনৈতিক দলের সমর্থক, তাকে জোর করে চাপ দেওয়া হতো, তুমি তো অন্য দল করো, তোমাকে তো নেওয়া হবে না। দুটো শর্ত আছে, হয় তোমাকে মুচলেখা দিতে হবে, লিখে দিতে হবে তুমি আর ওই দল করবে না, রুলিং পার্টিতে আসতে হবে, ঝান্ডা ধরতে। এখনও আছে। কালকের একটা ঘটনা, একটা মানুষ, সে মৎস্যজীবী, সমুদ্রে মাছ ধরতে চায়, কি ভয়ঙ্কর। এবং আমরা জানি আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বৈদেশিক মুদ্রায় অনেকটা এগিয়ে, মাছের দিক থেকে। মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার করে বৈদেশিক মুদ্রা। তাহলে সেই মৎস্যজীবীদের তো একটু সহায়তা করা দরকার। যখন তারা সমুদ্রে মাছ ধরতে চায়, তাদের পরিচয়পত্র থাকে, তাদের একটা কার্ড দেওয়া থাকে, সেই কার্ডটা রিনিউয়াল করতে হবে। অফিসে গেছে, সেখানে পাঠাতে করে দিচ্ছে না, বলে তোমাকে তোমার পঞ্চায়েতের রেকমেন্ডেশন আনতে হবে বা ফোন করে দিলে হবে। সেখানে গেছে পঞ্চায়েতের কাছে, বলে তুমি যাকে ভোট দিয়েছো তার কাছে যাও, আমি করতে পারবো না। মাস্টারমশাই, আপনি কি খেয়ে এসছেন? কি খেয়েছেন কিছু? আমি সকালে কিছু টিফিন খেয়েছি, মানে দুপুরে খাবেন? দুপুরে ওখানে গিয়ে খাবো। আচ্ছা, আজকে জল খেয়েছেন সকাল থেকে? জল খেয়েছি। বোতল আছে কাছে? না। আচ্ছা মাস্টারমশাই, আমি যদি আপনাকে, মানে ছাতা নিয়ে বেরোননি কেন? না, আমি তো ট্রেনের ভিতরে বেশি কাজ করি, প্ল্যাটফর্মে। আচ্ছা, মানে রোদ্দুরটা কম লাগে। মাস্টারমশাই, যদি না আপনার সঙ্গে পরিচয় হতো তাহলে অনেক কিছু হয়তো আমি মিস করতাম। হয়তো ভেবেছিলাম যে আপনি একজন হয়তো মানে পেপার বিক্রি করছেন, তো আপনার মানে যদি না আলাপ হতো তাহলে হয়তো এতটা আমি জানতে পারতাম না। আপনি অনেক ভালো থাকবেন মাস্টারমশাই। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আবার একদিন দেখা হবে আপনার সঙ্গে। আর আপনার পেপারের দাম কত এটা বললেন? মাত্র 3 টাকা। 3 টাকা দাম। আমরা সবসময় একটা আশা করি না, সত্যটা যেন উদ্ঘাটিত হয়। সত্য যেটা, সেই সত্যের মধ্যে যেন কোনো রকমই বেনজল না ঢুকে পড়ে। সত্যকে প্রকাশ করতে গিয়ে যেন তার সঙ্গে, তার মধ্যে মিথ্যা আশ্রয় নেয়। ধন্যবাদ আপনাকে। আমার তো ইচ্ছা ছিল আপনাকে একটা ছাতা বা কিছু কিনে দেওয়ার। একদিন মানে আপনি এই রোডেই মানে যাতায়াত করেন তো, আপনাকে পাবো তো? হুম।